মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ নাঈম আশরাফ চৌধুরী, আপনার কাছে যে বিষয়টিতে আমরা ছিলাম যে সংকট সমাধানে সরকার যা করেছে তা স্টেট টু অর্থাৎ 1-to-1 আলোচনা, এক ধরনের যেটা বলে আর কি, যে মানুষ ওয়ান ওয়ে আলোচনা করেছে, মাল্টিলেটারের কথা বলছেন, কিন্তু এই রোহিঙ্গাকে বাংলাদেশের 1 নম্বর সংকট ধরে এইটাকে আন্তর্জাতিকীকরণ করার ক্ষেত্রে 17 বছর থেকে আমরা যদি বলি যে 24-এর জুলাই আগস্ট আগ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা কি করেছে? ওয়ান অফ দ্য যে কোনো একটা বিষয়কে মানে বিশেষ করে এই রোহিঙ্গা ইস্যুটাকে আন্তর্জাতিকীকরণটা খুবই প্রয়োজন, এবং এই আন্তর্জাতিকীকরণ করাটা এই প্রয়োজন যে যদি মিয়ানমারের তাতমাদাওকে আপনি কম্পেল না করতে পারেন, বাধ্য না করতে পারেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে যদি বাধ্য না করতে পারেন, তাহলে রোহিঙ্গা বাংলাদেশ থেকে ফিরে যাওয়া অলমোস্ট অসম্ভব। আপনার কাছে আসবো আলোচনায়, যেহেতু মানে আমরা বলি যে জ্ঞানের অনেক বড় জায়গা আপনি সারাক্ষণ গবেষণা করেন এবং এই বিষয়ে সাহাবেন না, কারণ আপনার কাছে ঘুরে ফিরে কেন আসছি যে বিষয়টি এখন আর বাংলাদেশের অভ্যন্তরীণ বা সাউথ এশিয়ার, দক্ষিণ এশিয়ার শুধু একটা মধ্যে নেই, এটি একদিকে রাশিয়া, একদিকে চায়না, একদিকে আমেরিকা। সমাধান কি? দেখেন, সমাধান তো খুব সহজে বলা সম্ভব না, তবে কয়েকটা মোটা দাগে কয়েকটা বিষয় বলতে পারি। একটা বড় বিষয় যেটা যে নিশ্চিতভাবে আপনার আরাকান আর্মি এখন বাংলাদেশের বর্ডারে যেহেতু বসে আছে, এইটা আমাদের জন্য একটা নতুন রিয়ালিটি। আমাদের ইতিহাসে কখনো আমরা নতুন বর্ডার পাইনি, এই প্রথমবারের মতো বর্ডার অ্যাক্টর পাচ্ছি। এখন নন স্টেট অ্যাক্টর হিসেবে তার সাথে আমাদের যতটুকু এনগেজ হওয়া দরকার বা কমিউনিকেট করা দরকার সেটুকু রাখা দরকার, 1 নম্বর। 2 নম্বর হলো আপনাকে যেটা জেনারেল আশফাক ক্লিয়ারলি বললেন যে দেখেন এতটাই জটিল যে চিটাগং হিল ট্র্যাক্স বলেন বা চীন ন্যাশনাল আর্মি থেকে শুরু করে যারা আছে, এদের প্রত্যেকের ভিতরে বিভিন্ন রকমের যোগাযোগ আছে। এই যোগাযোগগুলি কখনো বাংলাদেশের পক্ষে, কখনো বাংলাদেশের বিপক্ষে। সুতরাং সেইগুলিকেও আমার মনে রেখে আমার মনে হয় যে শুধু আমি আরাকান আর্মি চিন্তা করলে হবে না, আমাকে অন্যান্য রেবেল গ্রুপগুলির সাথে সম্পর্ক করতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে জাতীয় স্বার্থের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। জাতীয় স্বার্থের ব্যাপারে যদি আপনাকে মানে ইভিলাস ভূমিকা পালন করতে হয়, এটা আপনাকে কখনো করতে হবে। ম্যাকিয়া বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ভারত বলেন, চীন বলেন, সবাই তাই করবে, রাশিয়াও তাই করবে। সেইখানে আসলে খুব বেশি আপনার যেটাকে আমরা হিউম্যানিটেরিয়ান বলি, এটার খুব বেশি জায়গা থাকে না রাষ্ট্রের কাছে। এটা হলো সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট যেটা, যে বাংলাদেশের সুনির্দিষ্ট একটা কর্মপন্থা থাকা দরকার। কর্মপন্থাটা আমি কি বলতে কি বুঝেছি, মিলিটারির একটা ডিফাইন রোল থাকা দরকার, ফরেন মিনিস্ট্রির একটা ডিফাইন রোল থাকা দরকার। আপনি ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে আমরা একটা সম্মেলন করব, দোহাতে এক ধরনের সম্মেলন করার চেষ্টা করছি, এগুলি কি একটার পর একটা সিরিজ হিসেবে থাকবে নাকি আমি এগুলি স্ট্যান্ড অ্যালোন হিসেবে করছি, সেটাও আমাদেরকে এখন একদম লম্বা একটা মাইলস্টোন সহ ডেলিভারেবল সহ করতে হবে। ফরেন মিনিস্ট্রিতে বারবার লোক পরিবর্তন হয়ে যান, এটা বাই ডিফল্ট তাদের কর্মক্ষেত্রে, এবং সেখানে আসলে তেমন কিছু করার নেই, কিন্তু তার ইনস্টিটিউশনাল এক্সপার্টিসটা গ্রো করতে হবে। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় একটা বড় কাজ করার জায়গা আছে। আপনি একটা মনে রাখবেন যে এনএলডি আপনাকে বলছে যে রোহিঙ্গাদেরকে আমরা সিটিজেনশিপ দিব, এ বলছে সে বলছে, দর্শকদের বোঝার জন্য এনএলডি বলতে এক্স্যাক্টলি এনএলডি বলতে অং সান সুকির যে পার্টি, অর্থাৎ এখন যেটাকে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বলা হয়। মুশকিলটা হলো যে এনইউজি তো রোহিঙ্গাদের দিতে চাচ্ছে, এনইউসিসি যেটা তার সুপ্রিম বডি, সেখানে তো রোহিঙ্গাদের ব্যাপারে কিছু নেই। আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হবে, সেটা হলো যে রোহিঙ্গাদের লিডারশিপটা তৈরি করা। এখন সেই লিডারশিপ এনজিও ভিত্তিক লিডারশিপ না। আমি বারবার এই শব্দটা বলার পিছনে আমার যথেষ্ট কারণ আছে, আমি খুবই বিরক্ত বেশ কিছু বিষয় নিয়ে। তো সেই কারণে আমি মনে করি যে রোহিঙ্গাদের যে লিডারশিপটা তৈরি হবে, এই লিডারশিপটা আরাকান আর্মির সাথে তারা কিভাবে এনগেজ হতে চায়, আরাকানের তারা কিভাবে এনগেজ হতে চায়, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তারা কি বলতে চায়, যেটা রোহিঙ্গাদের যে ডায়াসপোরা আছে এটা দিয়ে আমার কোনো কাজ নেই। সুতরাং রোহিঙ্গারা যারা ক্যাম্পে আছেন তারা কিভাবে এনগেজ হতে চান, সেটা আমার মনে হয় সরকারের শোনা উচিত এবং সেটা সরকারের ফ্যাসিলিটেট করা উচিত বিফোর এটা অন্য দিকে চলে যায়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমাদের কমিউনিকেশন স্ট্র্যাটেজি অসম্ভব দুর্বল।
কিভাবে আমি বলতে, যেটা জেনারেল নাঈম আশফাক বলছিলেন, আন্তর্জাতিকীকরণ করার জন্য দেখেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ইউএসএআইডি বন্ধ করে দিচ্ছে, বা এক ধরনের শূন্যতা তৈরি হওয়ার আশঙ্কা হয়েছে। WFP একদিকে চলে যাচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়ন তার নিজের ফান্ডিং নিয়ে এখন চিন্তিত থাকবে। অ্যান্টনিও গুটেরেস যদি আসেন, সুতরাং সেই জায়গায় যেমন ফান্ডিং এর ব্যাপারটা আসবে, সেই সাথে যেটা আসবে যে প্র্যাগমেটিক, গোল ওরিয়েন্টেড, মিশন ওরিয়েন্টেড রিপ্যাট্রিয়েশন প্রসেস। জাতিসংঘ এসে বারবার বলে যাবে যে আমরা সবকিছু করে দিব, হবে, হচ্ছে, এইটা আসলে এই দিনটা আমার মনে হয় আমাদের এখন নাই। এইখানে বাংলাদেশ সরকারের একদম ক্লিয়ার করণীয়, জাতিসংঘ কি করবে, আমরা কি করব, বাংলাদেশের সামরিক বাহিনী কি করবে, নিরাপত্তা সংক্রান্ত বাহিনীরা কি করবে, একটা জিনিস না বললেই না। জাস্ট জেনারেল নাঈম আশফাককে আমি ওনার সাথে অ্যাডটা করছি যে আরাকান আর্মি যে নার্কোটিক্স বিজনেসের সাথে ঢুকে গেছে, এবং এই যে নার্কোটিক্স বিজনেসটা একসময় বার্মার মিলিটারিদের হাতে ছিল, রেবেল গ্রুপদের হাতে ছিল, সেটা আরাকান আর্মির কাছে চলে গেছে। তার মানে আপনার এখন যে নার্কোটিক সোর্স তৈরি হয়েছে, এটা তো সেই ঘুরে ফিরে আরাকান আর্মি। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় ক্লিয়ার কর্মপন্থা থাকা দরকার। ইন্টারন্যাশনালাইজেশনের একটা বড় জায়গা হলো নার্কোটিক্স, সেই জায়গাতে আমার মনে হয় কমিউনিকেশন বাড়ানো দরকার, এবং হিউম্যান ট্রাফিকিং এটাও বাড়ানো দরকার। কারণ আপনাকে মনে রাখতে হবে যে আজ থেকে 6 মাস পরে বা 1 বছর পরে বিশ্বের জিওপলিটিক্স কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে, এবং সেই কমপ্লিট চেঞ্জের মধ্যেও কিন্তু আমরা পড়ে যাবো। তখন আপনার একটা অ্যালায়েন্স পলিটিক্স আসবে, আপনাকে এখন প্রিপারেশনও নিতে হবে যে আমার অ্যালায়েন্স পলিটিক্স আসলে আমি আসলে কোন দিকে যাব। সুতরাং মোদ্দা কথা, বড় দাগে যে কথাগুলি বললাম, যে আমাদের এই প্রত্যেকটা বিষয়কে একসাথে নিয়ে এসে ইন্টার এজেন্সি কোলাবোরেশন, ইন্টার মিনিস্টেরিয়াল কোলাবোরেশন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কোলাবোরেশন। আরেকটা জিনিস না বললে এখানে, বিশ্বে কিন্তু এখন অনেক এনভয় আছেন, ফ্রান্সের এনভয় আছেন মায়ানমারের জন্য, সুইসদের আছে, বহু এনভয় আছে। এই প্রত্যেক এনভয়কেও আমাদের এখন ক্যাপিটালাইজ করতে হবে। আমার মনে হয় যে তাছাড়া আমার আপাতত এই মুহূর্তে কুইক ফিক্স বলে কিছু নাই।